চরমনের পীর সাহেব যখন এত বড় এখন রাজনীতিবিদ হয়েছেন, উনি বলেছেন ৯৯টা দেশে আছে, ওনাকে আহ্বান করবো আপনি ৯৯টা দেশের লিস্ট আমাদের কাছে দেন, দিয়ে আমাদেরকে দেখান, কারণ এটা ডাহা মিথ্যা কথা, কোনো ৯৯টা দেশে নাই। পৃথিবীর ২২০টা না কটা ৩০টা দেশ আছে গণতান্ত্রিক ভাবে, যেভাবে মানে বড় দেশ ছোট দেশ মিলিয়ে, সেখানে ৯৯টা দেশ মানে অর্ধেক। এই ধরনের মিথ্যা প্রচারণা করে পিআর পদ্ধতিটা ছোট ছোট দেশে, কিছু কিছু দেশে প্রযোজ্য আছে, কিন্তু এটাতে অনেক জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে তো সম্ভব তাড়াতাড়ি ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগে যে নির্বাচনটার কথা হয়েছে, সেই নির্বাচনটা যেন হয় এবং বিএনপি জামাত যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই নির্বাচনে যায়। তাতে দেশের লাভ, দলের লাভ, জাতির লাভ। জামাত ইসলামী কিভাবে মনে করলো ওনারা ক্ষমতায় চলে যাবেন বিএনপিকে সমর্থন ছাড়াও বা এছাড়া, কিভাবে মনে করলেন এটা? এটা তো একটা, আমার মনে হয় তাদের একটা উচ্চাকাঙ্ক্ষা, আমি মনে করি। আমি তাদেরকে সমর্থন নৈতিকভাবে তাদেরকে সমর্থন করি। আমি চাই একজোটে থাকুক দুটি দল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মজবুত থাকবে। তাহলে ওনারা কেন, কে কারা কারা তাকে বুদ্ধি দিল, নাকি কোনো বিদেশি শক্তি আছে? এগুলো আজকে ভেবে দেখার সময় অনির ভাই। কোন অবস্থাতেই তো জামাত ইসলামীকে এককভাবে ক্ষমতা আসতে দেবে না, সিএ আছে। ওনারা কিন্তু বুঝতে পারছেন, কিন্তু বুঝতে চাচ্ছেন না। বড় বড় জনসভা, বিএনপি এর চেয়ে অনেক বড় বড় জনসভা, কয়েকশো জনসভা করেছে গত ১৫ বছরে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে। ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ। কি লাভ হয়েছে? বিএনপি কি ক্ষমতায় গেছে? আওয়ামী লীগকে হটাতে পেরেছে? আওয়ামী লীগের ক্ষমতার ভিত নাড়াতে পেরেছে? কোন কিছু করতে পেরেছে? হ্যাঁ, একটা মানুষের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগিয়েছে। ভিত্তি স্থাপন করতে পারলো, সাহস জুগিয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশে হাসিনা বিরোধী, হাসিনার স্বৈরশাসক বিরোধী শক্তি আছে। জামাত ইসলামীও করেছে। তাহলে কেন আপনারা আজকে এক জায়গায় থাকতে পারেন না? কেন আপনারা আজকে পিয়ার পদ্ধতিটা কি জীবনে আপনি মনির ভাই শুনেছেন কোনদিনও? আপনি ইদানিং শুনেছেন, এর আগে কি শুনেছেন কোনদিন? আমাকে বলেন, আপনি শুনতে মনির ভাই আপনি বলেন। আপনি কি পিয়ার না, পদ্ধতির নাম শুনেছেন কোনদিন? বাংলাদেশের বিষয়টা নিয়ে এর আগে আলোচনা হয় নাই। এটা এই সরকারের সময় আলোচনা হয়েছে। জি। পিয়ার পদ্ধতিটা বিশ্বের কিছু দেশে আছে এবং অধিকাংশ দেশ ছোট দেশ। কিছু কিছু দেশে আছে। চরমনের পীর সাহেব যখন এত বড় এখন রাজনীতিবিদ হয়েছেন, উনি বলেছেন ৯৯টা দেশে আছে, ওনাকে আহ্বান করবো আপনি ৯৯টা দেশের লিস্ট আমাদের কাছে দেন, দিয়ে আমাদেরকে দেখান, কারণ এটা ডাহা মিথ্যা কথা, কোনো ৯৯টা দেশে নাই। পৃথিবীর ২২০টা না কটা ৩০টা দেশ আছে গণতান্ত্রিক ভাবে, যেভাবে মানে বড় দেশ ছোট দেশ মিলিয়ে, সেখানে ৯৯টা দেশ মানে অর্ধেক। এই ধরনের মিথ্যা প্রচারণা করে পিআর পদ্ধতিটা ছোট ছোট দেশে, কিছু কিছু দেশে প্রযোজ্য আছে, কিন্তু এটাতে অনেক জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে বাংলাদেশে আমি আপনাকে বুঝিয়ে দিই, পিআর পদ্ধতি হতে পারে একমাত্র উচ্চ কক্ষে। সিনেট যেটাকে বলে, আমেরিকাতে সিনেট আছে, ওটা তো সেটা তারা ডাইরেক্ট নির্বাচন হয়। কিন্তু আমি সাজেস্ট করব আমাদের বড় দল বিএনপি এবং জামাত, যারা পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে, তারা একটু বিবেচনা করেন, পিআর করেন, উচ্চ কক্ষ গঠন করেন, সংবিধানের চেঞ্জ করে সেখানে পিআর পদ্ধতি করেন। যেই দল যত ভোট পাবে সেই ভোট অনুযায়ী তারা এই যে ওখানে উচ্চ কক্ষ, যেটা সিনেট বা যাই বলেন কেন, সেখানে তারা সমাজের গুণী জ্ঞানী কবি, সাহিত্যিক, ফিলোসফার, তারা এখানের মধ্যে নির্বাচিত হয়ে আসেন, মানে নির্বাচন করা হয় এবং তারা দেশের এবং জাতির বিবেক হিসেবে কাজ করেন অফিসিয়ালি। এটা করা যেতে পারে। এটাতে আমার মনে হয় না বিএনপি কোনো আপত্তি করবে। কিন্তু ডাইরেক্ট নির্বাচনে বাংলাদেশের জনগণ আসলেই জানে না ভাই। আসলেও জানে না এবং বাংলাদেশের জনগণ গত ১৫ বছর ভোট দিতে পারেনি, ১৬ বছর তারা ভোটটা দিতে চায়। আপনি এখানের মধ্যে যখন, ভাই ওই বেচারা খেতেই পায় নাই কোনোদিন। এখন আপনি তাকে ১০ টা চয়েস দিচ্ছেন, কি খাবা? বিরিয়ানি, পোলাও, নান রুটি, কাবাব। তো এ বেচারা তো ক্ষুধার্ত, ১৫ বছর খায়নি। এখন তাকে তো আপনি কনফিউজ করার দরকার নাই। তাকে আপনি বলেন, ভাই পেট ভরে ভাত খেতে পারবা? ডাল ভাত হোক আর যে একটা তরকারি সহ। একটা চয়েস দেন। কেন খামাখা জিনিসটাকে আপনারা জটিল করছেন? পিআর পদ্ধতির জন্য আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা কোনটাই তৈরি না। যারা বলছেন তারা বিরোধীদের স্বার্থে বলছেন। আমি অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামীর আমির সহ অন্যান্যদেরকে এবং বিএনপির নেতাদের, যারা শীর্ষ নেতা আছেন, আপনারা বিএনপি জামাত একসাথে বসেন, আলোচনায় বসেন। জনগণ সেটা চায়। শেখ হাসিনার আবার ফিরে আসার কথা আসছে ভাই, আপা আসছে।
এই কথাগুলো বলার মতো সাহস, শক্তি কিভাবে পাচ্ছে? কারণ তারা জানে এনামুল হক মনির আর মারুফ রাজু আর ওই যে হোসেন মনির তারা একসাথে বসতে পারবে না। তারা এক হতে পারবে না। ওই যে একজন বাঙালি একাই ১০০ কিন্তু ১০০ বাঙালি একসাথে হতে পারে না। যে কথা একটা শুনেছিলাম ছোটবেলায়। কথায় কি আপনারা সত্য প্রমাণিত করবেন? কেন পারব না আমরা একসাথে বসতে? ৭১ সালের বিষয়ে সেটেল ইস্যু, সেটেল। শেখ হাসিনা ধরে, ধরে মানুষকে বিনা দোষে, বিনা বিচারে ফাঁসি দিয়েছে। যুদ্ধাপরাধীর ব্যাপারে সমস্ত কিছু তারা করেছে। তারপরেও এখন অমুক, অমুক রাজাকার ২০ বছরের, ২২ বছরের, ১৯ বছরের, ১৮ বছরের ছেলেকে আমি রাজাকার বলছি। আপনারা বলছেন, অনেকে বলছেন। তো ও রাজাকার কোথা থেকে হলো? ওর তো জন্ম ওর বাবার জন্মও হয়নি। এই সেটেল ইস্যু গুলোকে নিয়ে যখন আমরা বারবার কথা বলব তার মানে আমার ইচ্ছা নাই মনির হোসেন এবং এনামুল হক মনিরের সাথে আমার একসাথে বসার ইচ্ছা নাই। তাদের সাথে মানে I agree to disagree আমি ধরেই নিয়েছি, মেনেই নিয়েছি যে এদের সাথে আমি কোনভাবে একসাথে কোন কিছু একসাথে মানব না। ও যেটা বলবে ভালো বললেও বলব নো, খারাপ বলবে নো। কেন আপনারা এটা করছেন? এত বড় ভুল। আজকে বাংলাদেশের একটা সুযোগ এসছে বাংলাদেশের সামনে। দেশকে সুন্দরভাবে সামনের দিকে যেন দেশ এগিয়ে যেতে পারে। স্বৈরাচার যেন কখনো না আসে। বাংলাদেশের মানুষ যেন দুর্নীতি মুক্ত এবং শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত একটা সমাজ পায়। সেটা কেন আমরা করতে পারছি না? আমরা বারবার আমরা দেখলেন না যে এই যে মাইলস্টোন বিমান দুর্ঘটনার পরে আওয়ামী লীগ যে কিভাবে সরব আছে, কিভাবে টাকা খরচ করছে, কিভাবে মিডিয়াদেরকে করছে, বিভিন্ন লোক নামিয়ে দিয়ে মৃতের সংখ্যা ইত্যাদি নিয়ে যে তারা যে বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সেনাবাহিনী নামে অপব্যবহার করছে। আমরা কেন সুযোগ দিচ্ছি তাদেরকে? কয়েক জায়গায় ধরাও পড়েছে। ভুয়া ছাত্রছাত্রী, ভুয়া সাংবাদিক ধরা পড়েছে। আজকে আমি অনুরোধ করব এইগুলো নিয়ে বিতর্ক না করে আসেন সবাই মিলে একসাথে প্রফেসর ইউনূস সরকারকে সহযোগিতা করি। অচিরেই যত সম্ভব তাড়াতাড়ি ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে যে নির্বাচনটার কথা হয়েছে সেই নির্বাচনটা যেন হয় এবং বিএনপি জামাত যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই নির্বাচনে যায়। তাতে দেশের লাভ, দলের লাভ, জাতির লাভ, গণতন্ত্রের লাভ। ভারতপন্থী, চীনপন্থী, জাপানপন্থী, বঙ্গোপসাগরপন্থী, পাহাড়পন্থী বিভিন্ন পন্থী লোক এখানে থাকবে এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কথা হলো যে এরা যেন দলের শৃঙ্খলা, দলের ঐক্য, দলের আদর্শ যেন লঙ্ঘন না করে। যেটাতে বিএনপিতে আমরা দেখছি ৫,০০০ এর উপরে যে বহিষ্কার আপনারা বললেন, এই বহিষ্কারটা কেন? বহিষ্কারটা মানে হলো যে আমি এই লোকটাকে দল থেকে বের করে দিয়েছি, আমার কাজ শেষ। না, দল থেকে বের করে দেওয়া কোনো সলিউশন না। এটা হলো গা বাঁচানো সিদ্ধান্ত। নিজেকে বাঁচানো। আমার ছেলে একটা খারাপ কাজ করেছে, ভুল করেছে বা ইচ্ছাকৃত করেছে, আমি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া এটা সমস্যার সমাধান না। বাড়ি থেকে বের করে দিলে আমি সামাজিকভাবে আমার সম্মান ক্ষুণ্ণ হবে। যে অমুকের ছেলে ভালো লোক ছিল, সেই লোকটা ছেলেটাকে চেষ্টা করেছে কিন্তু ছেলেটা খারাপ কাজ করেছে, ছেলেটাকে বের করে দিয়েছে। এখন ছেলেটা কমপ্লিট সন্ত্রাসী হয়ে গেছে, রাস্তায়, রাস্তায় সন্ত্রাসী করে। এটা কি আমার জন্য একটা ভালো জিনিস হবে? আর যেসব নেতারা বিএনপির আমরা বারবার বলছি গত ১ বছর ৯ মাস ধরে বলছি যে বিতর্কিত কিছু লোকজনের কথাবার্তা জিনিসগুলোকে উস্কে দিচ্ছে। আওয়ামী লীগকে সহায়তা করছে। আওয়ামী লীগের কথায় ওনার ভাষায় ওনারা কথা বলছেন। রমিন ফারানা থেকে সে ফজলুর রহমান-টহমান যারা, তাদেরকে এখন পর্যন্ত দলের পদে রাখা হয়েছে। দলের কোনোভাবে দল থেকে তাদেরকে কোনো কিছু করা হয়নি। এদেরকে বহিষ্কার করা হয় না। আপনার তো ভাই ১০ জন, ২০ জন, ৫,০০০ বহিষ্কার করার দরকার নাই। যারা উস্কানি দেয়, যারা মিডিয়া যেয়ে বলছে বিএনপিকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিএনপির কেউ কথা শুনছে না। জমি দখল, চাঁদা দখল, নদী দখল এগুলা করছে, বিএনপিকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাদেরকে বহিষ্কার করেন ভাই। কারণ তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমি তো বলছি ভাই